সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে। আপনার ক্যান্সার এবং তার যে কোনো জিজ্ঞাসা নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার স্পেশালিস্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট এনাম ক্যান্সার হসপিটাল অ্যান্ড এক্স ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, এবং সেই সাথে আছেন ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি এনাম ক্যান্সার হসপিটাল। দর্শক, আমাদের আজকে হেলথ শোটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করি বরাবরই। সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন আলোচনা করছি ডিফারেন্ট চিকিৎসাগুলো নিয়ে ক্যান্সার বিষয়ক। আজকের জিজ্ঞাসাটা একটা স্পেসিফাইড ক্যান্সার নিয়ে আমরা শুরু করতে চাই, কারণ খুব ইন জেনারেল পিপলদের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে স্যার রেকটাল ক্যান্সার বা আমরা বলি কোলন ক্যান্সার। এই বিষয়টাতে যদি স্যার একটু বলেন যে কখন আমরা রেকটাল বলছি বা কখন আমরা কোলন ক্যান্সার বলছি, বা আসলে এই বিষয়টাতে আমরা কখন আসলে অ্যাওয়ার হচ্ছি বা কি দেখে অ্যাওয়ার হচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে এই ক্যান্সারটা আমাদের পুরুষ মহিলা ভেদে সবার মধ্যেই কিন্তু এটা প্রাধান্য পায়, এবং সে কারণে আমাদের এটার উপর বেশি নজর দেওয়া দরকার। বিশেষ করে খাদ্য অভ্যাসের কারণে এই ক্যান্সারটা বেশি হয়ে থাকে। আরেকটা কারণ অবশ্য আছে, সেটাকে জেনেটিক্যালি বলে যে ফ্যামিলিয়াল মাল্টিপল পলিপোসিস। এটা যাদের থাকে তাদের ম্যাক্সিমাম এটা এক পর্যায়ে ক্যান্সারে পরিণত হয়। এছাড়া খাদ্য অভ্যাসে যারা নন রেসিডুয়াল ডায়েট বেশি খান, অর্থাৎ শাক সবজি বা ফলমূল, এগুলো যেটা বাল্ক তৈরি করে স্টুলের, এটা কম খান যারা, তাদের পায়খানা এমনিতে সবসময় ক্লিয়ার হয় না, তাদের কোষ্ঠকাঠিন্য থাকে, কনস্টিপেশন থাকে। এই কনস্টিপেশন থাকা অবস্থায় থাকতে থাকতে এখানে অনেক ব্যাকটেরিয়া এবং এখানে গ্যাস জমা হয়, যেটার কারণে কিন্তু ক্যান্সার তৈরি হতে পারে, হয়ে থাকে সাধারণত। এবং কোলন এবং রেকটাম যেটা আপনি বললেন, কোলনটা হচ্ছে আমাদের ডিওডেনাম, মানে স্টোমাকের পরে, পাকস্থলীর পরে যে ডিওডেনাম, তারপরে যে জেজোনাম, এর পরে যে কোলন শুরু হয় একটা পর্যায়ে, একবার উঠে যায় আবার আর এভাবে যায়, আবার নেমে যায়, নেমে গিয়ে যেখানে ওটা আবার একটু ডাইলেটেড হয়, মল জমা থাকে, ওইটাকে বলে রেকটাম। এরপরে তো পায়ুপথ, অ্যানাল ক্যানাল। তো এখানে ক্যান্সার যেগুলো হয় অ্যাডিনোকার্সিনোমা বেশি হয়, এবং এই ক্যান্সারগুলো খুব মারাত্মক ধরনের। এটা প্রাথমিক পর্যায়ে যদি অপারেশন করে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু এর থেকে মুক্ত হওয়া সম্ভব। তাদের একটি কল আছে, আমরা কলটির পরে সে বাকি উত্তরটা নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বয়স হলো 40, আমার ওয়াইফ। আচ্ছা। উনি বাড়ি হলো বরগুনা জেলা বেতাগী উপজেলা। আচ্ছা। এখন 2018 সাল থেকে তার ডিম্বাশয়ের ক্যান্সার, কিন্তু কেমোথেরাপি যেতে 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 এ পর্যন্ত আসছি, কিন্তু যখন থেরাপি বন্ধ করা হয় তখন ওই ক্যান্সারের C125 টেস্টে তখন সে বৃদ্ধি হয় এবং বাড়িয়েছে। এখনো তো আমাদের থেরাপির উপরে তাকে রাখতে হয়। এখন এর মানে সঠিক চিকিৎসাটা কিভাবে পাওয়া যেতে পারছে? জরায়ু কিন্তু অপারেশন করে কেটে ফেলা হয়েছে। আচ্ছা দর্শক, আপনি আমাদের সাথে টিভির স্ক্রিনেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। যে প্রশ্নটি দর্শক করেছেন যে তার ওয়াইফের বয়স হচ্ছে 40 এবং তার অলরেডি হিস্টেরেক্টমি করে ফেলেছেন, ইউটেরাস সরিয়ে ফেলেছেন, এবং CA-125 যে টেস্টটা আমরা করি সাধারণত কেমোথেরাপি দেওয়ার পর, সেটাতে যার কেমোথেরাপি না দেওয়া হলে দেখা যাচ্ছে তার মানে পরিমাণ বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি আসলে তার পরবর্তী আসলে পদক্ষেপগুলো কি হওয়া উচিত, যেটাতে তার হয়তোবা সে চাচ্ছেন যে কেমোথেরাপিটা সে পরিমাণ না নিতে আর কি? অ্যাকচুয়ালি এটা জরায়ুর ক্যান্সার নয়, এটা হচ্ছে ওভারি ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার যেটাকে বলে। ওভারি ক্যান্সারে এপিথেলিয়াল যে ক্যান্সারগুলো, ওইগুলায় যদি সেরাসিস্ট অ্যাডিনোকার্সিনোমা হয় সেক্ষেত্রে CA-125 বেড়ে যায়। এটা একটা মার্কার, এটা কন্ট্রোল করার জন্য। অ্যাকচুয়ালি এপিথেলিয়াল ক্যান্সারগুলো ভেরি মাচ নটোরিয়াস ইন সেন্স অফ যে রিকারেন্স রেটটা এটা বেশি, হ্যাঁ বারবার হয়। একবার কন্ট্রোল করলে আর একবার হতে পারে, কিন্তু এটা ওই কেমোথেরাপি যে রেজিমেন আছে, এটা সার্জারির পরে, সার্জারিতে উনি নিশ্চয়ই হয়তো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ ওফোরেক্টমি বোথ ওভারি ফেলে দিয়েছেন,
সেক্ষেত্রে ওনাকে ওই কেমোথেরাপির যে রেজিমেন আছে একটা রেজিস্ট্যান্ট হয়ে গেলে আর একটা ট্রাই করতে হবে। আমরা যেমন একটা অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন আমরা নেক্সট আরেকটা অ্যান্টিবায়োটিকে চলে যাই। তো সেইভাবে ওনাকে চেঞ্জ করে করে চিকিৎসাটা চালিয়ে যেতে হবে, অল্টার করতে হবে চেঞ্জ করতে হবে। So, Shravan, following the question of rectal cancer and colon cancer, so how often you find this type of cancer in your practice? What is the prevalence rate of the cancer, rectal or It's colon quite cancer? common. Rectal cancer is quite common, and Vartamane, like the treatment is getting changed actually. Previously, there was an what you call the surgery आगे chemo radiation दिता होय for a surgery. So now in the last 1 month, okay, so that whole sequence is changing actually because of advanced treatment. Okay, so now what they're telling it is like we can give one surgery आगे. There's something called neoadjuvant chemotherapy. Neoadjuvant chemotherapy because of the advance in the medicines. So if it is a response is very good, so then you start with an chemo radiation. Okay, so like if it is completely gone, there is no need of surgery. In the last 1 month, Vartamane, like it has getting changed. So because we are going more into the organ preservation. Are we following the global standard in Yeah, this case? like that's what I'm telling you. We always, among the enemy, we always follow the global standard. And what is the current standard? Okay, which gives better results to patients and also which brings down the cost. Okay, so that's why we always follow the international standards. What is followed just 1 hour back, we follow it. So every time patient comes, we see into the guidelines, and if it is good for the patient, we'll take up that. সো এখানে আসলে দুইটা বিষয় উঠে আসতেছে। একটা হচ্ছে যে এখন আমাদের রিসেন্টলি আমরা এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছি রেকটাল এবং কোলন ক্যান্সারের ক্ষেত্রে, যে আমরা আগে সার্জারি করতাম, দেন আমরা হয়তো রেডিওথেরাপি কেমোথেরাপি দিতাম। এখন আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে এটাকে সাইজটাকে কমিয়ে আনছি, দেন আমরা সার্জারি ডিসিশন নিচ্ছি। অনেক সময় দর্শকের প্রশ্ন থাকতে পারে যে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিলে হয়তো বা কস্টিংটা বেড়ে যাচ্ছে, বাট অন দ্য আদার হ্যান্ডে যদি তার সার্জারি করতে না হয় বা সার্জারির কস্টিংটা কমে যায়, সেক্ষেত্রে এটাকে আসলে আমরা কম্পেনসেট করতে পারছি অনেকাংশে আসলে, এবং পেশেন্টের লাইফ সেভিংও হচ্ছে। সো হোয়াট ইউ উইল মার্ক দ্য অ্যাকচুয়াল কজেস অফ this type of cancer, like rectal cancer or colon cancer? See, basically is an like lifestyle. Okay, so if you are like lot of constipation, okay, if you are not eating an like fiber content food, okay, and if you are constipating many times, so because it is and creating pressure, yeah, it stays for a long time in the rectum. So whenever it is a carcinogenic. When there is a stool which produce the gas. Okay, when it stays for a long time, it behaves like carcinogen at the rectum. It influences it induces the cancer. Okay. So it is better to evacuate the stool. Paikane matlab kam se kam they have to go at least 2 to 3 times a day. Lifestyle. Okay. So we have a call. And also one more thing is patient has to don't eat lot of non-veg. Okay, because whenever you eat the mangsho, that will increase the constipation. So that is another reason. Okay. হ্যালো ডক্টর, দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন। জি, আপনার নাম হচ্ছে মোহাম্মদ রিপন। আমার ওয়াইফের ক্যান্সার, আচ্ছা, থাইরয়েড ক্যান্সার আর কি। ওকে। তো সেটা আমরা অপারেশন করেছি, কিন্তু এখন ভিতরে মানে খুব ব্যথা পাইতেছে গলার ভিতরে। তো আর কেমোথেরাপি দেওয়ার জন্য মার্চের 3 তারিখে ডেট দিছে। আসলে কি কেমোটা কি দেওয়া খুব জরুরি? আচ্ছা দর্শক, আপনি আমাদের সাথে টিভি স্ক্রিনে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। দর্শকের ওয়াইফের প্রবলেমটা উনি শেয়ার করলেন যে তার থাইরয়েডেক্টমি করা হয়েছে, থাইরয়েডের ক্যান্সার অলরেডি ছিল, এবং এটার পরে তাকে মার্চে একটা শিডিউল দেওয়া হয়েছে কেমোথেরাপি দেওয়ার জন্য, এবং তার গলায় ব্যথার কথাও সে বলছে। এই বিষয়টাতে সে জানতে চাচ্ছে আসলে তার পরবর্তী ট্রিটমেন্টটা কি কেমোথেরাপি কিনা, বা সে আসলে কি করতে পারে? না, অ্যাকচুয়ালি থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি অ্যান্ড রেডিয়েশন। রেডিয়েশন মিনস রেডিও আয়োডিন, যেটা মুখে খাইয়ে দেওয়া হয়। এটা নিউক্লিয়ার মেডিসিন থেকে করা হয়। নিউক্লিয়ার মেডিসিন, যেটা পরমাণু শক্তি কেন্দ্র আছে আমাদের, ওনাদের কাছে আইসোটোপ থাকে, যেটা হচ্ছে আয়োডিন 131। আয়োডিন 131 খাইয়ে দিয়ে যদি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা হয়,
আনডিফারেন্সিয়েটেড বা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা হলে তাকে অপারেশনের পরেই তার একটা চেক আপ করতে হয় যে তার আর কতটুকু রেসিডিউ রয়ে গেছে, আছে কি নাই, থাকলে কতটুকু আছে, সেটা দিয়ে মেজার করতে হয় যে কত মাইক্রোগ্রাম বা কত মিলিগ্রাম তাকে খাওয়াতে হবে। খাইয়ে দিয়ে তার রেডিয়েশন, শরীর থেকে কিন্তু রেডিয়েশন সবসময় নিঃসৃত হতে থাকবে 7 দিন পর্যন্ত, অ্যাটলিস্ট হাফ লাইফ না যাওয়া পর্যন্ত। তো 7 দিন তাকে আইসোলেটেড রাখতে হবে, সম্পূর্ণ আইসোলেটেড। তার কাছে কেউ যাবে না, তার খাবার দূর থেকে দিয়ে আসবে, কেউ আবার নিয়ে আসবে, তার মলমূত্র সব আলাদাভাবে ওটা ডিসপোজ করতে হবে। তো এইভাবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি থাইরয়েডের যেটা ডিফারেন্সিয়েটেড ম্যাক্সিমাম যেটা হয় সেটার ট্রিটমেন্ট। আয়োডিন, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন খাইয়ে দেওয়া হয়। ওটা যেখানে যেখানে আপনার ওই সেল আছে, ক্যান্সার সেল আছে, সেখানে গিয়ে কাজ করবে। যদি গলায় থাকে গলায়, যদি বুকে থাকে বুকে গিয়ে কাজ করবে, ওটাকে ধ্বংস করে ফেলবে। তারপরে ফলো আপে রাখতে হবে। কেমোথেরাপি ইজ এ ভেরি রেয়ার থিং। যদি এটা মেটাস্টেসিস হয়ে যায় লাঙে, তখন যদি ডোজ খুব বেশি রেডিও অ্যাক্টিভ ডোজ লাগে, প্রয়োজন পড়ে, সেটা দেওয়া সম্ভব হয় না, অনেক সময় বডি বেয়ার করতে পারে না, সেই ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয়। সেটা ওই আপনার সিসপ্লাটিন, ডক্সোরুবিসিন, এই ধরনের কিছু রেজিমেন দিয়ে কেমোথেরাপি দেওয়া হয়। সেক্ষেত্রেও রেজাল্ট মোটামুটি ভালো। সো স্যার, আমরা অনুষ্ঠানের পর যে একটি বিরতি নেব। সো দর্শক, আশা করি আপনারা আপনাদের উত্তরটি পেয়েছেন। আমরা অনুষ্ঠানের পর যে একটি ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম রেকটাল ক্যান্সার এবং কোলন ক্যান্সার নিয়ে, এবং আমাদের সাথে আজকে আলোচনায় আছেন প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফা স্যার এবং সেই সাথে ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাট্টি। স্যার, যাওয়ার আগে একটা রোগীর প্রশ্নের অ্যান্সার দিচ্ছিলাম আমরা, থাইরয়েডেক্টমিতে আমরা আসলে কি করি। আমার এখনকার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে অলরেডি শ্রাবণ হ্যাজ শেয়ার্ড দ্যাট লাইফস্টাইল ইজ এ ভেরি ভাইটাল ফ্যাক্টর ফর actually any type of cancer, but specifically in this type of cancer, lifestyle and food habit is the very much important factor. So আমাদের স্যার পরের প্রশ্নটা হচ্ছে যে যদি এটা ফ্যামিলিগত কোনো হিস্ট্রিকে এটা এক্ষেত্রে পজিটিভ কোনো কিছু ক্রিয়েট করে কিনা, বা সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আসলে কী ধরনের মেজারগুলো নিতে পারি। না, ফ্যামিলিয়াল আমি বলেছি প্রথমেই যে ফ্যামিলিয়াল পলিপোসিস কলাই, যেটা কোলনে মাল্টিপল ওই পলিপ হয়ে থাকে, ওটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকলে এটা তার কলোনোস্কোপি অবশ্যই করে নিতে হবে তার পরিণত বয়সে বা 40 বা অ্যাবাভ 40-তে। সেক্ষেত্রে যদি কোনো পলিপ বড় হতে থাকে, সেটা দ্রুত অপারেশন করে ফেলতে হবে। এটা একটা দিক। আরেকটা হলো তাদের আর একটু সতর্ক থাকতে হবে যে তাদের ওই যে কোলন ক্যান্সার হলে যেসব সিমটম হয়, এই সিমটমগুলো দেখা দেয় কিনা। সিমটম হচ্ছে আপনার ক্রনিক আম আসার মতো থাকবে, স্টুলের সাথে আম যাবে, পিছলা রক্ত যাবে, কখনো কখনো ব্যথা করতে পারে। তো এইসব সিমটমগুলো তাদেরকে খেয়াল করতে হবে। বিশেষ করে তাদের পায়খানা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে। অন্তত রেগুলার একদিন যাতে মুভমেন্ট হয়, একবার অন্তত পায়খানা হয়, এটা খেয়াল রাখতে হবে সবসময়। অনেকে আছে 3 দিন 4 দিন পরে পায়খানা করে, চাপিয়ে রাখে, অনেক সময় করে না, দেরি করে, বা তার এমনিতেই হ্যাবিটটাই ওরকম হয়ে গেছে। দ্যাট ইজ ভেরি ব্যাড এই কোলন ক্যান্সারের জন্য। যেমন খাদ্য অভ্যাস তার এমনভাবে রাখতে হবে যে শাক সবজি তরি তরকারি এগুলো রাখতে হবে যাতে পায়খানাটা ক্লিয়ার হয়, এবং ফাইবার জাতীয় খাবার তার খেতে হবে। নন রেসিডুয়াল ডায়েট খাওয়া যাবে না। যেমন চিন্নিকাঠি বলেছেন যে রেড মিট মানে হচ্ছে গরুর মাংস বা খাসির মাংস, এইগুলো খুব বেশি খাওয়া যাবে না। এটা কনস্টিপেশন তৈরি করে, এবং এই কনস্টিপেশন থেকে কিন্তু আলটিমেটলি ক্যান্সারের দিকে চলে যায়। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটা চলা, এবং বেশি করে একটু পানি জাতীয় জিনিস খাওয়া, যাতে বাউলটা ক্লিয়ার থাকে। একটু হাঁটা চলা করলেও কিন্তু ফোন আছে, ফোনটা নিয়ে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে একটু কথা বলবো, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো দর্শক, আপনার নাম বলে এবং বয়স বলে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে, আমার নাম নিতাম। আচ্ছা, আমার মনে হয়েছিল 2 বছর আগে। আমার এখনো দুটো সিজিও রিপোর্ট করাই, করানোর পরে লিডেল অনেক সময় লাও অনেক সময় কমে, কিন্তু এখন যেমন আর কি বন্ধ হওয়ার কারণে আবার লিডেলটা হয়ে গেছে। মধ্যটা বন্ধ হয়েছে, আমি কেমোথেরাপি দিচ্ছি। ওটার কি কোনো ভালো কোনো চিকিৎসা নাই? আচ্ছা দর্শক, আপনি আমাদের সাথে টিভি স্ক্রিনে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি।
ওনার কোশ্চেনটা আসলে আমি ঠিক বুঝিনি, বাট যেটা হচ্ছে যে উনি বলছিলেন যে তার একটা কেমোথেরাপি সে নিচ্ছেন, তার পায়খানা রাস্তার সমস্যার কথাই তিনি আমাদের সাথে শেয়ার করলেন। সেক্ষেত্রে কি যে এই ধরনের মানে তার বারবার ওই প্রবলেমগুলো আবার সিনক্রোনাইজ হয়ে আসছে, তো সেম প্রবলেমগুলো যদি থাকে সেক্ষেত্রে কেমোথেরাপি সে কি কন্টিনিউ করবে কিনা, এই ধরনের একটা কোশ্চেন তার ছিলেন। না, কেমোথেরাপি দেওয়ারও তো একটা লিমিট আছে, কতটা দেওয়া যাবে, কতটা সে টলারেট করতে পারবে, তার বডি কতটা বেয়ার করতে পারবে। কারণ কেমোথেরাপি দিলে নানান রকম সাইড ইফেক্ট আছে, এবং বিশেষ করে বোন ম্যারো এটা কম্প্রোমাইজড হয়ে যায়, বোন ম্যারো ডিপ্রেসড হয়ে যায়, তখন প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে, রক্ত হিমোগ্লোবিন থাকে না, ডাব্লিউবিসি থাকে না, প্লেটলেট থাকে না, সব কিছু ডাউন হয়ে যায়। তো কেমোথেরাপি তো অনির্দিষ্টকাল দেওয়া যায় না, এটা নিশ্চয়ই একটা পরিমাণ দিতে হবে, এবং তারপরে যদি তার রেসিডুয়াল থেকেই যায় তাহলে সার্জনের সাহায্য নিতে হবে, হয়তো অপারেশন করতে হতে পারে ফেলে। So, Shravan, I wanted to ask you that you mentioned a matter that new adjuvant chemotherapy. So, what is the difference between the, because we are discussing about Adhunik Chikitsa, means the modern treatment. So, what is the difference between the chemotherapy and the new adjuvant chemotherapy? Because people wants to know that what is the new thing. No, adjuvant treatment means it is जो कोनो chemotherapy दिया है surgery पोरे ना होले radiation pore, that is called adjuvant. New adjuvant means it is before surgery and before this one radiation, that is called new adjuvant. There's something called pre-operative. So if you are thinking that the tumor is big, say stage 3, stage 4A we call it as. So if that is a stage, what do we do it? Like we bring down the stage from stage 3 to stage 1, stage 2, then we operate it. So that is called down staging. For all tumors, any tumor, sabai cancer jonno, we have to downstage it, so that the standard treatment, like standard treatment is radiation and surgery. Chemotherapy is never a standard for like it is not a definite treatment for all the solid tumors. Okay, so it will never kill more than 1 centimeter tumors. It kills only less than 1 centimeter tumors. So chemotherapy is a standard treatment for blood cancers, all the blood cancers, lymphoma, leukemias. But it is not a standard treatment for this one. The definite treatment is surgery and radiation. Okay, so that's why these are the difference. Patients should know about it, because it is very important, because nowadays, because advance in the digital communication, patient have a knowledge. Okay, if they understand this, it will be very easy, because finally patient has to decide. See, as a doctor we are here only to give advice to the patient, but there will be multiple options. Sabai cancer er jonno alada alada matlab you have multiple options. So patient has to decide which one they wanted. And cost is a very vital cost is also very important, but we will tell them what is the best one. But based on the cost, patient has to tell us which is good for them. So then only we can decide. So finally patient is the main factor to decide. It is not that the doctor is only to tell them what is good for them. So we have a call. After getting the call, I will come back to you. হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে ইব্রাহিম, আমি উত্তরা থেকে বলছিলাম। জি, যে আমার বেবি বয়স হচ্ছে আপনার 3 বছর 3 মাস। আচ্ছা, তো 6 মাস। তো আপনার যে বাথরুম করে না ঠিক মতো, না বাথরুম আটকে রাখে, 10 দিন 12 দিন পরে বাথরুম করে, তাও সাপোসিটর দিয়ে করে। সেটা কতদিন ধরে হচ্ছে আপনার বাচ্চার ক্ষেত্রে? এটা প্রায় আপনার 1 বছরের কাছাকাছি। আচ্ছা, আপনি কি কোনো মানে সার্জনকে দেখিয়েছিলেন বা কোনো ডক্টরকে দেখিয়েছিলেন? ডক্টরকে দেখিয়েছিলাম, ওনারা যে আপনার দুটো জেল দিয়েছিলেন এবং মাঝে মাঝে সাপোসিটরের ব্যবহার করতে বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি দর্শক আমাদের সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। দর্শকের প্রশ্ন হচ্ছে তার বাচ্চার বয়স হচ্ছে 3.5 বছর, এবং 1 বছর ধরে দেখা যাচ্ছে যে তার মলদ্বারের সমস্যার কারণে বা এই ধরনের কিছু একটা কারণে তার বাউলটা ক্লিয়ার হচ্ছে না, এবং সাপোজিটরি সবসময় ইউজ করতে হয়। এই বিষয়টিতে আসলে স্যার প্রথমত কোন ডক্টরকে আসলে আবার দেখানো উচিত এবং ভালোভাবে ইভ্যালুয়েশনটা যে করানো উচিত, সেই বিষয়টা আসলে এই ফ্লোটা আসলে কীরকম হওয়া উচিত? কারণ আমার মনে হচ্ছে যে যদি কোনো একজন ভালো ডক্টরের কাছে উনি যেতেন, হয়তো বা তাকে পরবর্তী পরামর্শটা উনি দিতে পারতেন, সেটা মনে হয় সেই ফলো আপটা সে হয়তো করছেন না, বা যার কারণে এটা এতদিন ধরে হচ্ছে। এটা বাচ্চাদের একটা স্বভাব বলতে পারেন,
এরা পায়খানা সবসময় চাপিয়ে রাখতে চায়, সহজে করতে চায় না। অনেক সময় তাদের খুব সুন্দর কর্ড না হলে করতে চায় না। এর নানান ফ্যাক্টর আছে। পানি কম খায় অনেক সময়, সেজন্য পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয় না। তো এটা হচ্ছে যে উনি হয়তো একজন শিশু বিশেষজ্ঞ দেখিয়েছেন, কিন্তু শিশু বিশেষজ্ঞের মধ্যে আবার শিশু বিশেষজ্ঞ সার্জন আছেন, পেডিয়াট্রিক সার্জন আছেন। সার্জনকে দেখালে ওনার বাচ্চার কি কোনো রেকটাল প্রবলেম আছে কিনা, ইন্টারসাবসেশন অনেক সময় থাকে, এটা থাকতে পারে, সেটা ক্লিয়ার করে দিতে হবে। মানে একটা পেডিয়াট্রিক সার্জন দেখালে হয়তো পরবর্তী পেডিয়াট্রিক সার্জন দেখালে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। So Sravon, I wanted to ask you, what is the importance of physical activity in case of colon cancer or rectal cancer? How will you specify these terms that physical activity? In rectal cancer and colon cancer, व्यायाम खूप गुरुत्वपूर्ण विषय आहे. Means it increase the motility of the entire intestine from mouth to anus. It increase. The more it is mobile, okay, more like the stool, whichever like the carcinogen, the metabolites, it will be there. It will go out. It will not cause any cancer. Okay, so व्यायाम करार खूप गुरुत्वपूर्ण विषय आहे. प्रतिदिन like कम से कम they have to do it at least 30 to 45 minutes exercise. So like bending and all those things. Okay, so in case of your clinical practice, did you find when you advise this type of things, that physical activity and lifestyle modification in case of rectal cancer, the patient, so what is the outcome? No, I will tell you. Whenever patient comes to my OPD, all patient will be explained whether they have cancer or not. Okay, so we explain them from the first visit what importance of this one vyayam. Okay, so we always do that. Okay, before starting treatment, during treatment, after treatment. So it is kubi guruttwapurn. ठीक है ना? So that's why we don't like. It is very important, more than medicine. It is more than chemotherapy. Exercise is very important because and without any cost. Without any cost, and it brings down the cost, and your results also will be good. Your survival rate and morbidity also decrease, and it also prevents the side effects, like say all the cancer patients are very prone for coagulation. Okay, so if they lying in a bed for a long time, they will be more like clotting things. It is called pulmonary embolism and heart attacks. Okay, it's very common actually. Most of the patients die because of they are immobile and they will These be type prone of for things. those things. So Okay, that is very important. व्यायाम खूब ही गुरुत्वपूर्ण विषय कैंसर ट्रीटमेंट समय. So Sravon, thank you so much. We are just ending the show. স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং আমাদের আজকে স্টুডিওতে আসার জন্য স্যার। আপনাকে ধন্যবাদ এবং যারা দর্শক এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে আজকে আমরা স্পেসিফাই করেছিলাম রেকটাল ক্যান্সার এবং কোলন ক্যান্সার নিয়ে, এবং আপনারা অনেক কিছু জানতে পারলেন আমাদের সাথে যারা ছিলেন প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফা স্যার এবং শ্রাবণ কুমার চিন্নিকাঠির কাছ থেকে। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।